অনেক সেলসম্যান নিজের কাস্টমারদের বেকুব কিংবা পাগল মনে করে, কেননা তারা সারাদিন এমন লোকেদের সাথে মিলতে থাকে যারা তাদের সময় নষ্ট করতে দোকানে আসে। কিছু কাস্টমার তো শুধু শুধুই দোকানে আসে, কেননা তাদের কাছে করার মতো আর কোনো কাজ থাকে না, আর তারা কোনো কিছু না নিয়েই সেখান থেকে চলে যায়। এমন অবস্থায় এই কথাটা কখনো ভুলবেন না। আপনি শুধুমাত্র তার কাছেই জিনিস বিক্রি করতে পারবেন যার প্রয়োজন আছে, সবার কাছে বিক্রি করতে পারবেন না। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি যার জন্যই কাজ করেন না কেন, আপনি যা কিছুই বেচেন না কেন, এটা আপনার নিজের বিজনেস মনে করতে হবে। আপনি একে যত বেটার বানান এবং টাইম দেন, আপনার তত বেশি কাস্টমার তৈরি হয়। লেখক বলেন, লজিকের কম্প্যারিজনে ফিলিং এর মাধ্যমে বেশি জিনিস বেচাকেনা হয়। মনে করেন, প্রতিটা মানুষ যাদের সাথে আপনি দেখা করছেন তাদের সবারই একটা সাইন আছে, যেখানে লেখা আছে আমাকে ইম্পর্টেন্স ফিল করাও। যদি আপনি এমনটা করতে পারেন, তবে শুধু আপনি সেলেই নয়, লাইফেও সফলতা অর্জন করতে পারবেন। আজকে আমরা কথা বলতে যাচ্ছি হাউ টু সেল এনিথিং টু এনিওয়ান বইটির ব্যাপারে। বইটি লিখেছেন জো জোরাট। এখানে তিনি আমাদের তার সাকসেসফুল কেরিয়ার থেকে বাস্তব লেসনের ব্যাপারে শেখান, যেখানে কাস্টমারদের সাথে মজবুত রিলেশন বানাতে এবং সবসময় তাদের স্যাটিসফ্যাকশন তৈরি করতে শিখিয়েছেন। এটা শিখে আপনি জানতে পারবেন কিভাবে আপনি আপনার সেলকে বাড়াতে পারেন। একবার একজন কাস্টমার লেখকের কাছে গাড়ি কিনতে আসে। ক্রেতা একটা কফিন তৈরির কোম্পানির মালিক ছিল, যারা শেষকৃত্যের অনুষ্ঠানগুলো সম্পন্ন করত। লেখক তাকে জিজ্ঞেস করে, কোনো মৃত ব্যক্তির শেষ সংস্কারে কতজন লোক আসে? লোকটা উত্তর দেয়, প্রায় 250-র মতো লোক আসে শেষ বিদায় জানাতে। একবার লেখক তার ওয়াইফের সাথে একজনের বিয়েতে যায়। সেখানে রিসিপশনে তার পরিচয় হয় একজন লোকের সাথে, যে ক্যাটারিং কোম্পানির ম্যানেজার ছিল। লেখক তাকে জিজ্ঞেস করে, একটা বিয়েতে কতজন লোক আসে অ্যাভারেজ? সে উত্তর দিয়েছিল, একটা অ্যাভারেজ লোকের বিয়েতে মোটামুটি 500 জনের মতো মানুষ দাওয়াত পায়। বেশিরভাগ ক্ষেত্রেই ছেলের পক্ষের 250 এবং মেয়ের পক্ষের 250 লোক আসে। আমার মনে হয় আপনি বুঝে গেছেন লেখক কি বোঝাতে চাচ্ছেন। একজন সাধারণ মানুষ তার জীবনে অলমোস্ট 250 লোককে জানে, মানে 250 লোককে তারা ইনফ্লুয়েন্স করতে পারে। এই লোকেদের তারা এতটুকু ইম্পর্টেন্স দেয় যে বিয়ে থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তারা আসে। আর যদি কোনো ফেমাস পার্সোনালিটি হয়, তবে এই নাম্বারটা কয়েক গুণ বেশি হতে পারে। এখন একজন সেলসম্যান হিসাবে আপনাকে এই নিয়মটা জানতে হবে, কারণ যখনই কোনো কাস্টমার আপনার কাছে আসে এবং আপনার মুড খারাপ করে যায়, তখন আপনি তার সাথে খারাপ ব্যবহার করেন আর সে দুঃখী হয়ে যায়। হতে পারে আপনি চিন্তা করেন, একটা কাস্টমার চলে গেলে আর কি হবে। এই কথাটা মনে রাখবেন, ওই ব্যক্তি তার লাইফে থাকা ওই 250 লোকের সাথে অবশ্যই দেখা করবে, আর যখনই দেখা করবে আপনার ব্যাপারেও বলবে। এতে করে ওই লোকের সাথে জড়িত 250 লোক যারা আপনার কাস্টমার হতে পারত, তারা আর কখনো আপনার কাস্টমার হবে না। যদি আপনি একজন কাস্টমারকে ভালো প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে স্যাটিসফাই করে দেন, তবে সে আপনার কথা ওই 250 লোককে বলবে, এবং হতে পারে এদের মধ্যে থেকে অনেকেই কখনো না কখনো আপনার কাস্টমার হয়ে যাবে। এজন্য প্রতিটা কাস্টমারকে একজন ভ্যালুয়েবল কাস্টমার হিসেবে ট্রিট করুন। এই সমস্ত সেল টেকনিকগুলো আমরা মাল্টিপল পার্টে বোঝার চেষ্টা করব বইটিতে। এই বইটি শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে শুনবেন। আর যদি আপনি সেলসে জব করেন, কোনো বিজনেস করেন, অথবা লাইফে নিজের মতাদর্শ বা আপনি যা চান অন্যকে দিয়ে করাতে সেটা করাতে চান, তবে ভিডিওটি দেখা আপনার জন্য বেস্ট হতে চলেছে। এটা আপনার দেখা বেস্ট ভিডিওগুলোর একটা হতে চলেছে। এই বইটিতে ওই সমস্ত সিক্রেট বলা হয়েছে যেগুলো সেল করতে গেলে যে কোনো মানুষকে ফেস করতেই হবে। কনভার্ট আননোন পারসন ইনটু ইওর কাস্টমার ইন দিস ওয়ে। সর্বপ্রথম আমরা জানবো কিভাবে অপরিচিত লোকেদের আপনার কাস্টমার বানাবেন। যখনই কোনো সেলসম্যান সেলসের ব্যাপারে জয়েন করে, তখন সে কোনো না কোনো জিনিস বিক্রি করতে শুরু করে। সেটা গাড়ি বিক্রি হোক কিংবা ইন্স্যুরেন্স বিক্রি হোক বা অন্য কোনো প্রোডাক্ট বা সার্ভিস। প্রথম 2 পিস বিক্রি করা তার জন্য কঠিন হয় না। শুরুতে তো তারা আরামেই বিক্রি করে দেয়, কারণ সর্বপ্রথম ওই প্রোডাক্টটা সে নিজের জন্য কিনে নেয় এবং 2-4টা প্রোডাক্ট নিজের পরিচিত আত্মীয়স্বজনদের কাছে বেচে দেয়। আসলে সঠিক এবং জেনুইন সেলসম্যান এর পরিচয় তৈরি হতে শুরু করে তখন যখন সে 3টা প্রোডাক্টের বেশি বিক্রি করতে শুরু করে। যে লোকেরা আপনাকে হেল্প করার জন্য আপনার জিনিস কিনছে, এমন লোকেদের বাইরে যখন আপনি এই লিস্ট শেষ করে ফেলবেন, তখন আপনি অপরিচিত লোকেদের সাথে বিক্রির চেষ্টা করেন। এই অবস্থায় আপনি একজন অপরিচিত লোককে নিজের কাস্টমার কিভাবে বানান, এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এই প্রশ্নটির উত্তরই আমরা খুঁজব। যদি আপনার মনে হয় আপনার চেনা পরিচিত লোকজন শেষ হয়ে গেছে, তবে সর্বপ্রথম কাজটি হলো প্রসপেক্টদের লিস্ট বানানো, যারা প্রোডাক্ট কিনতে পারে। এদের মধ্যে ওই লোকেরা থাকতে পারে যাদের সাথে আপনি মাঝে মাঝে দেখা করেন, যেমন ওই লোকজন যাদের আপনি বিভিন্নভাবে বিল পেমেন্ট করেন, যেমন গ্রোসারি দোকানদার, পেট্রোলের দোকানদার যার কাছ থেকে আপনি গাড়িতে পেট্রোল ভরেন, কিংবা ওই ব্যক্তি যার কাছ থেকে আপনি কাপড় চোপড় কিনেন। মানে এমন কিছু লোকের লিস্ট বানান যারা আপনার কাছে কিছু না কিছু বেচে। তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার প্রোডাক্ট অফার করতে পারেন। এর পরবর্তী প্রশ্নটি হলো, ফোনে কিভাবে পাওয়া যেতে পারে কাস্টমার। অনেক সময় অনেক সেলসম্যান নতুন কোম্পানিতে জয়েন করার পরপরই তাদের একটা লিস্ট ধরিয়ে দেওয়া হয়, যেখানে সবাই তার অপরিচিত।
এজন্য বাস্তবে ওই লিস্টের 99% লোক আপনার সাথে কথা বলতে ইন্টারেস্টেড না। এই জন্য সর্বপ্রথম বিষয়টি হলো, আপনি যা বিক্রি করতে চাচ্ছেন তার ব্যাপারে প্রথমে তো সে আপনাকে কথা বলতে চায় না। ক্রেতার আপনার সাথে কথা বলার মুড নেই, তাই সে ঝটকার সাথে ফোন রেখে দিতে পারে। এজন্য সর্বপ্রথম বিষয়টি হলো, ফোনে কেন একজন অপরিচিত ব্যক্তি আপনার সাথে পণ্য কেনার ব্যাপারে কথা বলবে। আর এটা করার জন্য একটা জিনিসের প্রয়োজন হয়, সেটা হলো রেফারেন্স। রেফারেন্স ছাড়া কোনো মানুষ কথা বলতে ইন্টারেস্টেড নয়। লেখক এখানে তার নিজস্ব কিছু তরিকা উল্লেখ করেছেন, কিভাবে তিনি অপরিচিত লোকেদেরও খুব ভালোভাবে নিজের ফোনে প্রোডাক্ট সম্পর্কে বলে প্রোডাক্ট বিক্রি করেছেন। লেখক যখনই কোনো লিস্ট হাতে পেতেন, সর্বপ্রথম তিনি ওই লোকের বাড়িতে ফোন করেন। কাস্টমারের মিসেস ফোন ওঠায়। লেখক জয়ী তখন বলেন, আমি কার সেলসম্যান অমুক কোম্পানি থেকে কথা বলছি। আপনি যে গাড়িটা অর্ডার করেছেন সেটা পুরোপুরি প্রস্তুত, আপনি এটা নিতে আসবেন কখন? ওই মহিলা এই কথা শুনে অস্থির হয়ে বলে, আমি তো কোনো গাড়ি অর্ডার করিনি। এ সময় জয়ী যে কোনো একজন লোকের নাম বলে এবং বলে, এটা কি ওই লোকের বাড়ি? অপর পাশের মহিলা বলে, না, আমার হাজব্যান্ডের নাম অন্য কিছু। ধরেন সে বলল তার হাজব্যান্ডের নাম স্টিফেন। এবারে জয়ী উত্তর দেয়, সরি, আমি আসলে ভুল করে আপনাকে কল দিয়ে ফেলেছি। কিন্তু লেখক ফোন রাখার পূর্বেই কিছু এমন বিষয় জিজ্ঞেস করে, যেমন, আপনি কোনো নতুন গাড়ি কেনার ব্যাপারে চিন্তা করছেন কি? আপনারা কি কোনো গাড়ি কিনতে চাচ্ছেন? উত্তরে মহিলা বলে, না, আমাদের ওরকম কোনো গাড়ির এখন দরকার নেই, কিন্তু আমার হাজব্যান্ড এ ব্যাপারে দেখতে থাকে। আপনি তার সাথে কথা বলতে পারেন। যদি কেনার কোনো প্ল্যান থাকে তবে সে আপনাকে বলতে পারবে। এবারে জয়ী ওই জিনিস পেতে শুরু করেছে যেগুলো তার প্রয়োজন ছিল, আর তা হলো রেফারেন্স। লেখক ওই মহিলার কাছ থেকে তার হাজব্যান্ডের নাম এবং তার বিস্তারিত জিজ্ঞেস করে নেয়। তার হাজব্যান্ডকে কোন টাইমে কল করলে ভালো হবে এটাও জিজ্ঞেস করে নেয়। আর এরপর সে তার হাজব্যান্ডকে কল লাগায়। আপনার ওয়াইফের সাথে আমার কথা হয়েছে, আমি কার সেলসম্যান বলছি। আপনি নতুন গাড়ি কেনার ব্যাপারে চিন্তা করছিলেন। এখন যেহেতু ওই লোকের সাথে কথা বলা শুরুতেই রেফারেন্স হিসেবে তার ওয়াইফের নাম বলা হয়েছে, এজন্য সে লেখকের সাথে কথা বলতে রাজি হয়। এখনই তো আমার গাড়ি কেনার কোনো প্ল্যান নেই। তখন লেখক জিজ্ঞেস করে, আপনি তাহলে কতদিন পরের জন্য চিন্তা করছেন? ধরেন সে বলল 6 মাস পরে। এই সমস্ত ডিটেলসের ব্যাপারে যত ইনফরমেশন পাওয়া গেল সব লেখক নোট ফাইল করে লিখে নেন। 6 মাস পর তাকে দ্বিতীয়বার ফোন করে আর একজন ইন্টারেস্টেড কাস্টমার বানিয়ে নেন। এভাবে আপনিও ফোনে কথা বলে একজন অপরিচিত লোককে আপনার কাস্টমার বানাতে পারেন। জয়ী জোরাট বলেন, আপনার কাস্টমারকে ফাঁসানো উচিত না, কোনো রকমের চিটিং করবেন না। শুধু এভাবে সঠিক তরিকায় আপনার প্রোডাক্ট কাস্টমার পর্যন্ত পৌঁছানো চাই, যাতে আরও মানুষ আপনার কাছে কাস্টমার হিসেবে আসে। অপরিচিত লোককে নিজের কাস্টমার বানানোর আরও একটা রাস্তা হলো লেটার পাঠানো। আমরা টেকনোলজির যুগে আছি, তাই ইমেইল। অনেক কাস্টমারকে সেলসম্যানরা লেটার বাই ইমেইল পাঠায়, কিন্তু সেখানে পুরোপুরি অ্যাড থাকে, প্রোডাক্টের ব্যাপারে বিস্তারিত থাকে আর টেমপ্লেট থাকে। এই টাইপের লেটার যখন কারো হাতে যায় তখন অধিকাংশ সময় তারা সেটা পড়েই না, বরঞ্চ ডাস্টবিনে ফেলে দেয় কিংবা ডিলিট করে দেয়। এজন্য যতটুকু সম্ভব প্রথমত আপনাকে কাস্টমারকে মেইল পাঠাতে হবে বিক্রির সময়, এটা পাকা করার জন্য যে তারা এটা পড়ুক। লেখক নিজের তরিকা বলেন, যেটা তিনি নিজে ব্যবহার করেন। তিনি বলেন, আপনার ইমেইলের মাধ্যমে প্রসপেক্টকে কিছু কেনার জন্য ফোর্স করবেন না, বরঞ্চ আপনার প্রতিটি আলাদা আলাদা ইমেইলে তাকে প্রবলেমের ব্যাপারে, কোনো সলিউশনের ব্যাপারে কথা বলুন। সময়ে সময়ে ফেস্টিভ্যাল এবং তার লাইফের স্পেশাল দিন যেমন বার্থডেতে সেলিব্রেটেড মেসেজ পাঠান। লেখক এভাবে প্রতিটা কাস্টমারকে বছরে 12 বার ইমেইল করেন। প্রতি মাসে কোনো একটি স্পেশাল দিনে তিনি ইমেইল পাঠান। এতে তিনি কোনো অ্যাডভার্টাইজিং করেন না, শুধু উইশ করার বিষয়গুলোই লিখে দেন। এই টেকনিকে মাসে একবার করে বছরে 12 বার তিনি ওই কাস্টমারের কাছে মেইল পাঠান এবং প্রতি মাসে একবার করে জয়ী তাদের স্মরণে রাখেন। এই জন্য ওই লোকেরা পুরোপুরি বুঝে যায় জয়ী জেরাট কে এবং সে কি কাজ করে। পরবর্তী তরিকাটি হলো ভিজিটিং কার্ড। যখনই কোনো নতুন মানুষ আপনার সাথে পরিচয় হয়, তাকে আপনার ভিজিটিং কার্ড দিয়ে দিন। যত বেশি সম্ভব লোক পর্যন্ত আপনার ভিজিটিং কার্ড পৌঁছাবেন, তত বেশি লোক এ ব্যাপারে বুঝতে পারবে আপনি কে এবং আপনি কি বিক্রি করেন। লেখক তার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স বলেন, তিনি যখনই কোনো ফুটবল ম্যাচ দেখতে যান আর যখনই কোনো গোল হয় তখন লোকজন খুশিতে তালি বাজাতে থাকে, আর তখনই লেখক এক মুঠি ভিজিটিং কার্ড সেখানে ঢেল দিয়ে দেন। আর এই খুশির মুহূর্তে তার কার্ডগুলো ভিড়ের মধ্যে অনেকের কাছে পৌঁছে যায়। এখন আমাদের এটা বুঝতে হবে কাস্টমারকে উইনার কিভাবে বানাবেন। মনে রাখবেন, আপনি শুধু নিজের লোকেদের কাছেই পণ্য বিক্রি করতে পারবেন, যার তার কাছে পারবেন না। অনেক সেলসম্যান তার কাস্টমারদের বেকুব কিংবা পাগল মনে করে, কারণ তারা দিনভর এমন লোকেদের সাথে মিলতে থাকে যারা তাদের সময় নষ্ট করতে আসে। কিছু কাস্টমার তো শুধু এই জন্য শোরুমে আসে কেননা তাদের কাছে করার মতো আর কোনো কাজ নেই, তারা কোনো কিছু না দিয়েই সেখান থেকে চলে যায়। এজন্য অনেক সেলসম্যান কাস্টমারের উপর বিরক্ত হয়ে কাস্টমারদের পাগল বা বেকুব মনে করে। কিন্তু নিজের কাস্টমারদের ব্যাপারে এমন চিন্তা রাখা ঠিক না, কেননা কাস্টমাররাও আমাদের মতোই হয়। লেখক বলেন,
গাড়ির ক্রেতা বেশিরভাগ লোক মিডল ক্লাস ফ্যামিলি থেকেই হয়, যারা অনেক মেহনত করে টাকা জমিয়েছে। এখানে মনে রাখার বিষয় হলো, যখন কোনো কাস্টমার টিভি, ফ্রিজ বা গাড়ি কেনার জন্য আপনার শোরুমে যায়, তখন তারা কিছুটা ঘাবড়িয়ে থাকে। কেননা লোকজন সেলসম্যানকে একজন এমন মানুষ মনে করে যে তার কাস্টমারের কাছ থেকে বেশি টাকা খসানোর চেষ্টা করে। এজন্য তারা আসার সাথে সাথে বলে যে তারা শুধু দেখতে এসেছে। সে আসলে এটা এই জন্য বলে কেননা তার মধ্যে ভয় এবং অবিশ্বাস বোঝাই হয়ে থাকে যে আমি যদি বলে দেই জিনিস কিনবো, তবে এই সেলসম্যান যেভাবেই হোক আমাকে তার প্রোডাক্ট সেল করে দেবে, হয়তোবা আমাকে দেখার কিংবা বোঝার মতো সময় দেবে না। অনেকবার আপনি এমন কাস্টমারও দেখেছেন যে আপনাকে কিছু টাকা দিয়ে গেছে আর কখনো ফেরত আসেনি। এমনটা আসলে তখন হয় যখন সেলসম্যান ওই কাস্টমারকে পাগল বা বেকুব ভাবে। এজন্য কাস্টমার মনে করে ওই সেলসম্যান আমার কাছে শুধু বেচতে চায়, আমার প্রবলেম এবং প্রয়োজনকে বুঝতে চাইছে না। এজন্য কিছু টাকা দিয়ে সে পিছা ছাড়ানোর চেষ্টা করে। আর এভাবেই ওই সেলসম্যান তার একজন পটেনশিয়াল কাস্টমারকে হারিয়ে ফেলে। এই অবস্থায় বিষয়টা আপনার কখনো ভুলে যাওয়া উচিত না যে আপনি শুধুমাত্র যার জিনিসটা প্রয়োজন তার কাছেই জিনিসটা বিক্রি করতে পারবেন, সবাইকে বিক্রি করতে পারবেন না। লেখক বলেন, আপনি আপনার কর্মক্ষেত্রে প্রতিদিন যা করেন তা এক ধরনের লড়াই, কেননা আমাদের আসন্ন কাস্টমাররা আমাদেরও শত্রু মনে করে। কাস্টমার চিন্তা করে সেলসম্যান তার পকেট থেকে টাকা বের করবে, অন্যদিকে সেলসম্যান চিন্তা করে এই কাস্টমার তার সময়কে ওয়েস্ট করার জন্য এসেছে। এভাবে দুইজন একজন আরেকজনকে শত্রু বা দুশমন মনে করছে। যদি সিচুয়েশনকে ঠিক না করে এভাবেই ছেড়ে দেওয়া হয়, তবে দুইজনই সবসময় একজন আরেকজনকে শত্রু ভাববে, একজন আরেকজনকে মিথ্যা বলবে, আর একজন আরেকজনকে ঘোরানোর চেষ্টা করবে। এভাবে জিনিস বিক্রির মাধ্যমে আপনারা দুইজনই এই লড়াইয়ে হেরে যাবেন। এজন্য এমনটা করার বদলে একজন সেলসম্যান হিসাবে আপনার এটা বুঝতে হবে আপনার কাস্টমারের মাথায় কি চলছে, সে আসলে কি কারণে পেরেশান রয়েছে। তার সাথে কথা বলে তার সমস্যার ব্যাপারে জানার চেষ্টা করুন। এটা করে আপনি শুধু ওই লড়াই জিতবেন না, বরঞ্চ আপনার এবং কাস্টমারের মধ্যে ভালো সম্পর্ক বানিয়ে ফেলবেন। যদি আপনি সঠিক তরিকাতে আপনার জিনিস বিক্রি করেন, তবে আপনাদের দুইজনেরই ফায়দা হবে, কেননা কাস্টমার ওই প্রোডাক্ট পেয়ে যাবে যা সে চাচ্ছিল, আর আপনি ওই কমিশন পেয়ে যাবেন যা আপনি চাচ্ছিলেন। এই জন্য কাস্টমারকে এটা বোঝান সে যেই টাকা খরচ করছে তার বদলে সে অনেক বেশি ভ্যালু পাচ্ছে। আর এই লড়াইতে বিজেতা সে, তাকে এটা বোঝান। চেষ্টা করুন আপনার শোরুম বা দোকানে আসার সময় কাস্টমার যাই চিন্তা করুক না কেন, দোকান থেকে বের হওয়ার সময় কাস্টমার নিজেকে একজন বুদ্ধিমান কাস্টমারের মতো দেখুক, আর আপনাকে তার বন্ধু হিসেবে মনে করুক। তবে আপনাকে গসিপ ক্লাবের অংশ হওয়া থেকে বাঁচতে হবে। আপনি কাস্টমারের সাথে যত বেশি কথা বলবেন আপনার সেলস ততটাই বাড়বে। এটা খুব সিম্পল রুল আর অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি আপনার কাছে প্রসপেক্ট লিস্ট না থাকে, তবে আপনি আপনার কোম্পানির কাস্টমারের পুরনো ডাটাবেস ইউজ করে কাস্টমারদের সাথে কথা বলতে পারেন, কিংবা আপনি টেলিফোন ডাইরেক্টরি ব্যবহার করে ওই লোকেদের সাথে কথা বলতে পারেন, যেমনটা লেখক নিজে করেছিল। যখন তিনি প্রথমবার গাড়ি বিক্রি শুরু করেন, তখন তিনি কাস্টমারের আসার জন্য অপেক্ষা করার বদলে নিজে কাস্টমারকে নিজের কাছে আনার তরিকা খুঁজে নিয়েছিলেন, যাতে কাস্টমার তাদের নামেই খুঁজে নিত। তিনি এই কাজটা শুরু টেলিফোন ডাইরেক্টরি রেজিস্টার নাম্বার থেকে করেছিলেন, কারণ তার কাছে কোনো প্রসপেক্টের লিস্ট ছিল না, না তো কাস্টমারের কোনো ডাটা অ্যাভেলেবল ছিল। এজন্য তিনি টেলিফোন ডাইরেক্টরিকে তার আসন্ন প্রসপেক্ট লিস্ট বানিয়ে নেন আর এখান থেকে শুরু করেন। বেশি বেশি কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য কোনো গসিপ ক্লাবের সদস্য হবেন না। গসিপ ক্লাব মানে কোম্পানি বা টিমের ওই লোক যারা আপনার কাজকে পূর্ণ করার দিকে লক্ষ্য রাখার বদলে অযথা পেঁচাল পারে, এদের অংশ হবেন না। প্রতিটা কোম্পানিতে কিছু লোকের একটা গ্রুপ থাকে যেখানে সব সেলসম্যানরা গাল গপ্প করতে প্রয়োজনীয় সময়কে নষ্ট করে। আপনি এমনটা করবেন না, কেননা আপনার বেশি পরিমাণ সেল করা দরকার। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি যার জন্যই কাজ করেন না কেন, আপনি যা কিছুই বেচেন না কেন, এটা আপনার বিজনেস। আপনি একে যত বেটার বানাবেন এবং যত বেটারভাবে টাইম দেবেন, আপনার তত বেশি কাস্টমার তৈরি হবে। যত বেশি টাইম আপনি গসিপ করার পেছনে ব্যয় করবেন, ওই সময়ের মূল্য আপনাকে টাকা দিয়ে শোধ করতে হবে। বাস্তবতা হলো আপনি বন্ধুদের সাথে সময় পার করে হাসি মজাক করে টাকা বানাতে পারবেন না। এজন্য আজকেই গসিপ ক্লাব থেকে ধীরে ধীরে বের হওয়ার ডিসিশন নিন এবং নতুন কাস্টমারকে খোঁজার জন্য কল করা, সরাসরি ইমেইল করা থেকে শুরু করুন। যে কোনো তরিকা তখন কাজ করে যখন সেটা বারবার করা হয়। হতে পারে এমনটা করার মাধ্যমে আপনি শুরুতে তেমন কোনো রেজাল্ট পাবেন না, কিন্তু এমনটা করার মাধ্যমে ক্লায়েন্ট মিলার পসিবিলিটি আগের থেকে অনেক বেড়ে যাবে। এখন আপনাকে এটা বুঝতে হবে সুগন্ধ কিভাবে বুঝবেন। এটা আমি তখন বুঝতে পেরেছি যখন প্রথমবার মার্সিডিজ চালিয়েছি। যখন আমি প্রথমবার মার্সিডিজ গাড়ি চালাই, তখন এটা আমার গাড়ি ছিল না, বরঞ্চ আমি তো আমার বন্ধুর সাথে তার গাড়ি দেখতে শোরুমে গিয়েছিলাম। এমনিতেও আমার মার্সিডিজ অনেক পছন্দের ছিল, যদিও ওই সময় আমার এটা কেনার মতো বাজেট ছিল না, কিন্তু আমার মনে ছিল একদিন না একদিন আমি গাড়িটা কিনবই।
এজন্য ওই গাড়ি টেস্ট ড্রাইভ করে প্রথমবার চালাই। ওই দিনের পর থেকে গাড়ি চালানোর ওই ফিলিং আমি ভুলতে পারি নাই। আর কয়েক মাস পর যখনই বাজেট হয়, ওই ফিলিংসই আমাকে মার্সিডিজ কার নিতে ইন্সপায়ার করে, আর আমি ওইটাই নিয়ে আসি। এই টেকনিকটাকে আপনি সেল করার সময় খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন। যখন আপনি গাড়ির বদলে অন্য কোনো জিনিস বিক্রি করছেন, হতে পারে একেবারে সেম টু সেম হবে না। যেমন যদি আপনি লাইফ ইন্স্যুরেন্স বেচেন, তবে আপনি তাকে এটা ইমাজিন করতে পারবেন না। আপনি হয়তো ইন্স্যুরেন্সের ক্ষেত্রে তাকে গাড়ি চালানোর ফিলিং বা সুগন্ধির ফিলিং দিতে পারবেন না, কিন্তু তাকে একটা পরিস্থিতির ব্যাপারে ধারণা দিতে পারেন। যেমন তার মৃত্যুর পর তার ফ্যামিলি ইন্স্যুরেন্স ক্লেম এর সাপোর্ট থাকবে। আপনি তাকে এর ফায়দাগুলো এক্সপিরিয়েন্স করার সুযোগ দিন। আপনি আমাকে প্রথমে এটা বলুন, কোনো মানুষ কি প্রথমে চেক না করে, না পরে কোনো স্যুট বিক্রি করবে? বা কেউ কি স্যুট না পরে শরীরে লাগছে কিনা না দেখে স্যুট কিনবে না। এজন্য আপনি যে জিনিস বিক্রি করবেন, আপনি পাকা করুন আপনি তাকে গাড়িতে বসিয়েছেন, মানে আপনি তাকে ওই প্রোডাক্ট ব্যবহার করার এক্সপিরিয়েন্স দিয়েছেন। লেখক বলেন তিনি সব সময় এমনটা করেন। এই তরিকা কাস্টমারের মধ্যে প্রোডাক্টটাকে নিজের কাছে রাখার চাহিদা তৈরি করে। আর যদি আপনি ওই সেম জিনিসটা বিক্রি নাও করতে পারেন, তবুও আপনার কাছে কাস্টমারকে কিছুদিন পর পুনরায় পাওয়ার একটা সুযোগ থাকবে। কেননা সে যখন পরবর্তীতে আবার ওই টেস্টটা ফিল করার এক্সপিরিয়েন্স পাবে, তখন সে কিনতে আসবে এবং আপনার সেল হয়ে যাবে। জয়ী জোরাট যখন কার সেলসম্যান হিসেবে চাকরি করতেন, তখন তিনি শুধু একজন মানুষকে গাড়িতে বসাতেন, তাকে কিছু বলতেন না। ক্রেতাকে তিনি শুধু গাড়িটা চালাতে দিতেন। আপনি সেলস স্পেশালিস্টদের কাছ থেকে শুনবেন একজন কাস্টমারকে প্রোডাক্টের সমস্ত ডিটেলস বলে বিক্রি করা উচিত, কিন্তু লেখক জয়ী এতে বিশ্বাস করেন না। তিনি দেখেছেন যত কম কথা বলেন কাস্টমার ততই বেশি গাড়িটার স্মেল এবং অনুভব করতে পারেন এবং এর ব্যাপারে নিজের কথা বলা শুরু করেন। লেখক বলেন প্রতিটা সেলসম্যান চায় কাস্টমার তার প্রোডাক্টটাকে ফিল করুক এবং তার ব্যাপারে কথা বলুক। কেননা একজন ভালো সেলসম্যান জানতে চায় কাস্টমার কি পছন্দ করে আর তার লাইফের প্রবলেম কি। লেখক চান কাস্টমার তাকে এটা বলুক যে সে কোথায় থাকে, তার ফ্যামিলিতে কতজন আছে। এসব কিছুর মাধ্যমে তার সাথে বন্ডিং তৈরি করেন। বহুবার যখন আপনার কাস্টমার টেস্ট ড্রাইভের সময় ছিটে বসে থাকেন, তখন কাস্টমার আপনাকে ওই সব কিছু বলবে যা কিছু একটা জিনিস বিক্রি করতে আপনার প্রয়োজন। এজন্য এটা অনেক জরুরি তাকে ফ্রি হয়ে গাড়ি চালাতে দিন। যখন আপনি কোনো শোরুমে যান, তখন চতুর্দিকে মোবাইল, টিভি এবং বিভিন্ন জিনিস টেস্ট করার জন্য লাগানো থাকতে দেখেন, যেগুলো আপনি যখন ইচ্ছা টেস্ট করে দেখতে পারেন। একবার দুবার শোরুমে যান, টেস্ট করে দেখেন এবং পরবর্তীতে সেটা কিনে ফেলেন। এজন্য এতে কিছু যায় আসে না আপনি কি বিক্রি করছেন। এই তরিকাগুলো তালাশ করুন যেগুলোর মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টকে প্রেজেন্ট করতে পারেন। এখানে জরুরি বিষয় এটা পাক্কা করতে হবে আপনার পটেনশিয়াল কাস্টমার, মানে ওই লোকেরা যারা আপনার কাস্টমার হতে পারে, তারা ওই প্রেজেন্টেশনের অংশ হতে পারে। যদি আপনি তাদের স্মেলকে অ্যাট্রাক্ট করতে পারেন, তবে আপনি তাদের ফিলিংকেও অ্যাট্রাক্ট করতে পারবেন। লেখক বলেন লজিকের কম্প্যারিজনে ফিলিং এর মাধ্যমে বেশি জিনিস বেচা কেনা হয়। এজন্য একবার যখন পটেনশিয়াল কাস্টমার গাড়ি চালাচ্ছে, আপনাকে জিজ্ঞেস করবে তার কোথায় যাওয়া উচিত, এ সময় লেখক প্রতিবার বলেন আপনার যেখানে মন চায় সেখানে চলুন। যদি কাস্টমার কাছাকাছি কোথাও থাকে, তাহলে লেখক তাকে বাসায় গাড়ি নিয়ে যাওয়ার সাজেশন দেন। বাসার কাছ দিয়ে যাওয়ার সময় কাস্টমার এটা তার ওয়াইফ এবং তার বাচ্চাদেরও দেখাতে পারে। এতে কাস্টমারও এটা চায় যে সবাই দেখুক তার নতুন গাড়িটা চালানো অবস্থায় তাকে কেমন লাগছে। সবাই এটা ভাবুক যে সে এই গাড়িটা কিনেছে এবং এটা শো অফ করছে। এজন্য তার ক্ষেত্রে তাৎক্ষণিক গাড়িটা কিনে নেওয়ার ডিসিশন নেওয়া সহজ হয়ে যায়। কারণ একজন মানুষ হিসেবে আমরা যে জিনিস অন্যকে দেখাই, আমরা চাই ওই জিনিস আমাদের কাছে থাকুক। টেস্ট ড্রাইভে যদি কাস্টমার গাড়িকে অনেক দূরে নিয়ে যেতে চায়, তবে লেখক তাকে এটা বলে মানা করে না যে আমার কাছে সময় নেই, বরঞ্চ তারা যত চায় ততটা গাড়ি চালানোর সুবিধা দেয়। কেননা লেখক মনে করেন যদি সে অনেক বেশিও চালিয়ে নেয়, তবে অ্যাটলিস্ট লেখকের জন্য তার মধ্যে একটা থ্যাঙ্কফুল ফিলিং তৈরি হবে এবং এরপর থেকে কাস্টমার তার কথাগুলো মেনে চলার চেষ্টা করবে, মানে গাড়ি কেনার ব্যাপারে জলদি মানা করবে না। আর একজন সেলসম্যান হিসেবে আপনি এটাই চান আপনার পণ্য বিক্রি হোক। এখন আপনাকে এটা বুঝতে হবে কিভাবে বুদ্ধিমত্তার সাথে সততার সদ্ব্যবহার করতে হয়। লেখক বলেন যখন আমি এটা বলি যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তখন এর আসলেই মানে এটাই যে একটা ভালো পলিসি যার ব্যবহার একজন সেলসম্যান হওয়ার কারণে আপনার সবসময় মাথা রাখা উচিত। কারণ মনে রাখবেন এটা একটা পলিসি, কোনো ল বা রুল নয়। এটা এমন একটা জিনিস যা আপনি আপনার কাজের হিসাবে মডিফাই করতে পারেন। অবশ্যই সত্য বলাটা সাধারণত ভালো হয়, বিশেষ করে যদি এটা এমন কোনো জিনিসের ব্যাপারে হয় যা কাস্টমারকে আপনি বোঝাচ্ছেন, যেটা কাস্টমার পরবর্তীতে চেক করতে পারবে। উদাহরণ হিসাবে যদি আপনি একটা গাড়ি বিক্রি করেন, তবে অনেস্ট পলিসি হলো যদি গাড়িতে 8টা সিলিন্ডার থাকে, তবে
তাকে তাই বলুন। যদি 6টা থাকে তবে 6টাই বলুন, কারণ যদি আপনি মিথ্যা বলেন আর সে নিজে এটা দেখে নেয় তবে আপনি সাথে সাথে ধরা খাবেন, আর সে আপনার এই মিথ্যাকে তার পরিচিত 250 লোককে বলবে। এছাড়া কখনো এটাও হয় যখন আপনি অর্ধেক সত্যি বলেন আর এই যুক্তিতে বলেন যে এতটুকুই বলা প্রয়োজন। যেমন লেখক নিজের ব্যাপারে বলেন, যখন তিনি গাড়ি বিক্রির কাজ করতেন, মনে করেন একজন পসিবল প্রসপেক্ট তাকে ফোন করেছে এবং তাকে জিজ্ঞেস করছে আপনার কাছে কি এই ধরনের গাড়ির মডেল মজুদ আছে। লেখক ওই সময় হ্যাঁ বলেন, আমার কাছে এটা রিলেটেড আরও কিছু মডেল আছে যেগুলো আপনি আজকেই নিতে পারেন। এখন হতে পারে তিনি সত্য বলছেন কিংবা না, কেননা যখন তিনি এই ধরনের ফোন কল পান তিনি প্রথমে ইনভেন্টরি ফাইল চেক করেন না। লেখক চান কাস্টমার শোরুমের ভেতরে আসুক, পসিবিলিটি আছে তার কাছে গাড়িটা থাকবে কারণ শোরুমে অনেক গাড়ি থাকে, কিংবা যদি তার কাছে সে মডেল না থাকে তবুও সে এটা অনেক দ্রুত কাছের কোনো শোরুম থেকে অ্যারেঞ্জ করে দেবে, কারণ শোরুম এবং দোকানদারদের যার যার এরিয়াতে অন্য ডিলারদের সাথে একটা সিস্টেম তৈরি করা থাকে যার মাধ্যমে তারা নিজেদের গাড়ির লেনদেন করতে পারে, যাতে তারা একসাথে মিলে ব্যবসা ভালোভাবে করতে পারে। এই ধরনের সিচুয়েশনে আপনার অতটুকু সত্য বলাই প্রয়োজন যাতে কাস্টমার দোকানে আসে। এগুলো ছিল হাউ টু সেল এনিথিং টু এনিওয়ান বইটির সামারি। আসুন বইটির সম্পূর্ণ লেসনগুলোকে যদি আমরা শর্টকাটে দেখার চেষ্টা করি তবে এগুলোর ব্যবহার আরো সহজ হয়। প্রতিটা কাস্টমার কমপক্ষে 250 লোককে ইনফ্লুয়েন্স করে, তাই প্রতিটা কাস্টমারকে আলাদাভাবে ট্রিট করুন যাতে সবাই এই 250 কাস্টমারকে পজিটিভ কথাই বলে আপনার ব্যাপারে। অপরিচিত লোকেদের কাস্টমার বানানোর জন্য তাদের কল করুন, ইমেইল করুন। অফলাইনে আপনার বিজনেস কার্ড লোকেদের দিন যাতে তারা আপনার ব্যাপারে জানতে পারে আপনি কি কাজ করেন আর প্রয়োজনে আপনার কাছ থেকে কিনতে আসতে পারে। আপনার কাস্টমারদের প্রয়োজনকে পূর্ণ করার এবং তাদের প্রবলেমকে সলভ করার ব্যাপারে ধ্যান দিন, আর এই বিষয়টা মেনে প্রোডাক্ট সেল করুন যাতে কাস্টমার একজন বিজেতা হিসেবে নিজেকে অনুভব করে। গসিপ ক্লাবের অংশ হওয়া থেকে নিজেকে বাঁচান এবং যত বেশি সম্ভব পটেনশিয়াল লোকেদের কাছে যাওয়ার চেষ্টা করুন। কাস্টমারদের টেস্ট করার সুযোগ দিয়ে নিজের প্রোডাক্টের সুগন্ধ বেচুন, এতে সেলস হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। যদি আপনার কাছে বুক সামারিটি ভালো লেগে থাকে তবে এই পুরো বইটি সংগ্রহ করতে পারেন। বিস্তারিত জানতে ভিডিওর কমেন্টে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, সেখান থেকে আপনারা বইটির PDF কপি সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য।